আসসালামু আলাইকুম। আহ, আশা করি শোনা যাচ্ছে এবং ভালোভাবে দেখা যাচ্ছে। আহ, একটু রেসপন্স করবেন, আমার কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের জেনেসিস মিড টার্ম মেডিসিন এক্সাম ব্যাচ 2 ওরিয়েন্টেশন ক্লাসে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তার আগে আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ডাক্তার সাইফুল ইসলাম রাকিব, কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে এফসপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম ডিপার্টমেন্টে। আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের আমন্ত্রিত অতিথি এবং হচ্ছে যে স্পিকার যারা আছেন তাদের পরিচয় দিয়ে নিই আগে। শুরুতে বলে রাখি, আজকে আমাদের যে ওরিয়েন্টেশন সেশনটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের এই সেশনে জুলাই 2025-26 সেশন মিড টার্ম পরীক্ষার সর্বশেষ ব্যাচ, যেটি হচ্ছে যে আজকে ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হচ্ছে। আহ, আমাদের এই ব্যাচটি হচ্ছে যে আহ, যে ফরম্যাটে পরিচালিত হবে সেটা আপনাদেরকে লাইভ সেশনের শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা ইতিমধ্যে আপনারা ফটো কার্ডের মধ্যে মাধ্যমে জেনেছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেন্টর বৃন্দ, আহ, ডাক্তার রায়হান ভাই, যিনি হচ্ছে যে আমাদের জেনেসিস মিড টার্ম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি, শুনতে পাচ্ছি স্যার। একটু মনে হয় কেটে গেছিল। জি জি, শুনতে পাচ্ছি স্যার। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমি শুনতে পাচ্ছি। জি জি জি। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য ডাক্তার নুসরাত আপু। উনি ওনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ফিল্ড শেয়ারিং জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ নুসরাত, ডাক্তার নুসরাত জাহান চৌধুরী আপুকে। পাত্র হিসেবে ট্রেনি হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন বিভাগে। আহ, হচ্ছে যে আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি আপু, আপনি একটু আমাদের সাথে যদি আপনি এক্সাম ব্যাচ নিয়ে আমাদেরকে একটু যদি বলতেন, এবং হচ্ছে যে এই এক্সাম ব্যাচের যে আপনি আপনি তো মানে এই এক্সাম ব্যাচ বা মেডিসিন মিড টার্ম ফ্যাকাল্টির সাথে জড়িত, যুক্ত ছিলেন। আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু যদি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান চৌধুরী। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই সেশনে। আমাকে আজকে আসলে বলা হয়েছে ফিলিংস শেয়ারিং এর জন্য, কিন্তু ফিলিংস শেয়ারিং এর আগে আমি আসলে আমার নিজেকে চিন্তা করছি ঠিক 1 বছর আগে, যখন আমি আসলে এই অবস্থায় ছিলাম। আমি ঠিক আহ যারা পরীক্ষা দিবে সে পরীক্ষার্থীদের এই জায়গাটাতেই আমি ছিলাম। তখন কি করব, কিভাবে পড়বো, সেটা আসলে আমি ভেবে চিন্তে পারছিলাম না। যখন মানে আমার কাছে শুধু মনে হতো যে আসলে মিড টার্মটা কি সত্যি মানুষ পাশ করে, কারণ এতগুলা সেক্টর, যে এসিকিউ থাকে, এসবিএ থাকে, তারপর হচ্ছে অসপি, অসকি, অনেকগুলো সেশন, ওগুলো আবার বিভিন্ন ডিভাইডেশন আছে। যেটা ফার্স্টে যে রিটেল পার্টটা থাকে সেটা আবার দুইটা ভাগ, যেমন এসিকিউ থাকে, প্রথম দিন এসবিএ থাকবে, পরের দিন এসিকিউ, মানে মোটামুটি পড়া কিন্তু অনেক। তো আমার কাছে মনে হতো কি এগুলো কি সত্যি মানে মানুষ পাশ করে, নাকি সিনিয়ররা শুধুই আমাদেরকে গল্প বলে যে না পড়লেই পাশ করা যায়। তো যখন আমি এই সময়টাতে এসে মানে আসলে চিন্তা করতে পারতেছিলাম না যে কি করব না করব, তখন আমি আমাদের যে জেনেসিসের সম্মানিত মেন্টর আমাদের নাদিয়া আপু, আমি ওনাকে একদিন নক দেই যে আপু, মানে কি করব, এটা আসলে কি করা যায়। তা আপুই আমাকে আসলে প্রথমে বলে যে
মানে আমি এর আগেও শুনেছিলাম জেনেসিস এর পেজে যেহেতু যুক্ত থাকি, তো এর আগে তখন শুনেছিলাম যে ধরো এভাবে এক্সাম ব্যাচ তো আছে, তুমি যেহেতু লং ব্যাচে থাকতে পারোনি, তুমি এক্সাম ব্যাচটা কন্টিনিউ করো, তোমার জন্য এটা ফ্রুটফুল হবে। তো আমি পরবর্তীতে জেনেসিসের সাথে কথা বলে যখন মানে ওদের সাথে আমি অ্যাটাচ হলাম এক্সাম ব্যাচটাতে, তখন আসলে আমি এটার ফ্রুটফুলনেসটা তখন আমি বুঝতে পেরেছি। আহ আমাদের যেহেতু আজকে আমরা এক্সাম ব্যাচ সেশন নিয়ে কথা বলছি, তো সেই ব্যাপারটাতে আমি ছোট করে কথা বলবো, তারপর আমি পরবর্তীতে আমার বাকি ফিলিং শেয়ারটার কথা আমি বলতেছি। যে মিড টার্ম পরীক্ষাটা, এটা কিন্তু একটা মানে ম্যারাথন পরীক্ষা, এটা খুব একটা স্ক্রিপ্টেড পরীক্ষা না। তবে প্রতিদিন যদি একটু একটু করে মানে গুছিয়ে পড়া যায়, সেক্ষেত্রে এক সময় কিন্তু মানে দেখা যায় যে মানে যে পড়তেছে সে কিন্তু অনেক দূরে চলে যেতে পারে। তো আমার নিজস্ব মানে আমরা নিজেরা যখন অনেকেই মনে করি হয়তো পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন যদি পড়া যায়, মানে রিভিশন করা যায়, আর জেনেসিস এর গাইডলাইন গুলো যদি ফলো করা যায়, তাহলে মিড টার্ম পাস করাটা আসলেই অনেকটাই মানে সহজ আমি বলবো, যদি আমরা এই পথে হাঁটি। আর পরীক্ষাটা মানে পরীক্ষাটা দেওয়া কেন, মানে দিব এই জন্য যাতে আমি ভুল করি, মানে আমাকে ভুল করতে, মানে আমার ভুলটা আমাকে করতে জানতে হবে, মানে ভুল করার সাহসটা থাকতে হবে। যে জিনিসটা আমার আজকে ভুল হবে বা এক্সামে ভুল হবে, সেই জিনিসটা কিন্তু আমার পরীক্ষা হলে আর ভুল হওয়ার কোনো চান্স নাই। সেটা আমাদের ওয়ার্ডে আমাদের স্যাররাও বলে যে বলো, সমস্যা নেই, ভুল হলে ঠিক করে দিব। তো এক্সামটাকে এমন ভাবে আসলে মানে সুন্দর করে সাজানো হয়েছে চ্যাপ্টার গুলা, বা যেভাবে আমাদের একদম মেইন পরীক্ষাতে যেরকম করে মানে দরকার মানে একদম ওভাবে করে আমাদের যে জেনেসিস এর আমি যখন পরীক্ষা দিলাম মানে এক্সাম ব্যাচটাতে, তখন ঠিক এভাবেই সাজানো হয়েছিল। আমার মনে আছে আমার ফার্স্ট এক্সাম ছিল রিউমাটোলজি। তো এরপরে আমি রিউমাটোলজি পড়তে খুব ভয় পেতাম। পরে আমি যখন পরীক্ষা দিলাম, ফার্স্ট এক্সাম রিউমাটোলজি পরীক্ষা দেওয়ার পরে আমি ওই দিন মানে জলিল স্যারের বইটা পড়ে জেনেসিস এর পরীক্ষায় বসিনি। তারপর আমি দেখলাম যে যখন এক্সাম ব্যাচে পরীক্ষা হচ্ছে, তখন আমি যখন রিটেনটা লিখলাম, লিখার পরে পরবর্তীতে একটা ছবি আসলো। সেটা লিবিডো রেটিকুলারিস এর ছবি ছিল। এটা আমাদের জলিল স্যারেও বইটা ছবিতেও আছে। পরে আমি বুঝতে পারলাম যে এটা জলিল স্যারের বই থেকে জেনেসিস দিয়েছে। মানে ওদের জিনিসগুলো কত সুন্দরভাবে মানে গোছানো, যে প্রথমে আমি যদি ডেভিডসনটা পড়ি, ওখান থেকে আমি এসিকিউটা দিলাম, তারপরে এসবি গুলা দেখলাম যে ওটাও মানে ডেভিডসন খুঁজলে মানে এমন ভাবে ওরা কোশ্চেনটা করেছিল যে মানে বই খুঁজলেই হচ্ছে পাওয়া যাচ্ছে। তারপরে যে জলিল স্যারের বই থেকেও আমার পড়াটা কমপ্লিট করায় দিচ্ছে। তো আমি তখন ফার্স্ট এক্সামের পরে বুঝতে পারলাম যে আসলে আমার মানে রিউমাটোলজি চ্যাপ্টারের সাথে সাথে আমার জলিল স্যারের রিউমাটোলজি চ্যাপ্টারটাও দেখতে হবে, এভাবে করে আমাকে পড়া গুছায় পড়তে হবে। আপু তো আপনাকে এরকম আমি আসলে একটু specific, মানে যেহেতু এক্সাম ব্যাচ রিলেটেড কথাবার্তা বলবো, একটু যদি স্পেসিফিক ভাবে আমাদেরকে সহজ করে বলতেন যে আমাদের যে এক্সাম ব্যাচ, মানে অনেকে হচ্ছে যে দেরিতে আসে, যারা হচ্ছে যে আহ, পরবর্তীতে বা লেট করে ভর্তি হয় বা লেট করে হচ্ছে যে পরীক্ষার রানে আসে, অনেকেই হচ্ছে যে এক্সাম ব্যাচটা পর্যন্ত আসতে পারে। যার কারণে হচ্ছে যে অনেকে মনে করে যে আমি শুধু এক্সামই দিব, আমি কি মানে রিলেটেড টপিকস গুলো কি শেষ করতে পারবো কিনা, বা হচ্ছে যে আমাদের আগের রেগুলার ব্যাচের ভাইয়াপুরা যেমন বলতো বা মেন্টররা বলতো যে আপনারা যখন যে টপিকস পড়বেন তার ওসপি, রিটেন এবং হচ্ছে যে এসবিএ সবগুলো কভার করে পড়বেন। এখন আমাদের যে মানে, পরীক্ষার প্যাটার্ন, এই পরীক্ষার প্যাটার্নে কি আপনি হচ্ছে যে যখন সলভ ক্লাস গুলো হয়, নর্মালি রেগুলার ব্যাচের সলভ ক্লাস আর আমাদের এই এক্সাম ব্যাচের সলভ ক্লাস, এই দুটার ডিফারেন্সটা যদি একটু বলতেন যে অন্য রেগুলার ব্যাচের সলভ ক্লাস গুলো কিরকম হয় আর এক্সাম ব্যাচের সলভ ক্লাস গুলোতে। হ্যালো। তুমি বলতে থাকো। হ্যাঁ, সলভ ক্লাসগুলোর ব্যাপারে আপনি বলছিলেন, এক্সাম ব্যাচের সলভ ক্লাসগুলো আমি মোস্টলি আমি হচ্ছে ওয়াফাপুর সলভ ক্লাসগুলো দেখেছি, আর এছাড়াও আরো অন্যরাও ছিলেন, অন্য আপুরাও ছিলেন। মানে আমি দেখেছি যে সলভ ক্লাসগুলো এমন ভাবে হয় যে কোশ্চেনটা থাকে, ওনারা ফার্স্টে ওটা খুব সুন্দর করে আপুরা অ্যান্সার গুলো করেন, কি কি লিখতে হতো, কি কি বাদ যেতে পারে, বা এই কোশ্চেনের সাথে আরো কি কি অ্যাড হতে পারে, ওনারা পুরোপুরি ওভাবে করে বলেন।
সাথে আমার সবচেয়ে যেটা ভালো লাগে এক্সাম ব্যাচের সলভ ক্লাসগুলোতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক গুলা ওনারা আবার বলে দেন, আপুরা আবার বলে দেন যে এটা কিন্তু ওই ওই পরীক্ষায় এসেছিল, বা এই কোশ্চেনটা এমন হতে পারে, বা মানে এই চ্যাপ্টারের এই টপিক গুলো হচ্ছে এসবি তে আসবে, এসিকিউ তে আসবে, এরকম করে হচ্ছে আসলে বলে দেন। এবং যে সলভ ক্লাসের যে সলভটা থাকে সেটা একদম হচ্ছে আমাদের, আমরা পরীক্ষায় যেভাবে রিটেনে আমরা কিভাবে লিখবো সেই প্যাটার্নেই থাকে। মানে কিভাবে লিখতে হবে, কোন কোন পয়েন্ট, যেমন আমি, আমার কাছে মনে আছে আমি এক্সাম ব্যাচে যখন সলভ ক্লাস গুলো করতাম তখন আমি আসলে প্রথম শিখলাম যে কোন একটা ট্রিটমেন্ট যখন লিখতে হয় এটার ফার্স্টে হচ্ছে যে এটার মেইন ট্রিটমেন্ট লিখবো, তারপর হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো এভাবে করে আলাদা আলাদা করে লিখবো, বা পয়জনিং এর ইয়েগুলো যেমন ইয়েতে ভালো গুছানো নাই ডেভিডসনে, সেগুলো কিভাবে করে অ্যান্সার করতে হবে, এগুলো খুব ভালো মতো আসলে এক্সাম ব্যাচের সলভ ক্লাস গুলোতে দেওয়া থাকে। প্লাস এসবিও গুলো কিন্তু একদম ডেভিডসনের লাইন থেকে একদম বেছে বেছে পড়া মানে দেখায় দেয়। তো আমার কাছে জিনিসগুলো খুব ফ্রুটফুল মনে হয়েছে। আহ, সর্বোপরি মানে যারা শুরু করবে এই ব্যাচটা আমার কাছে মনে হবে খুব ইফেক্টিভ হবে। আর তার চেয়েও বড় কথা, এখন দেখ মনে হবে যে যারা আগে থেকে শুরু করেছে তাদের হয়তো অনেক পড়া হয়ে গেছে, বা এখন থেকে শুরু করলে পারবো কিনা, কিন্তু জিনিস গাইডলাইনটা এমন ভাবে দেওয়া আছে যে যদি শুরু করে, এখন থেকে শুরু করে একটু একটু করে মানে পরীক্ষার আগ পর্যন্ত আসলে পড়াটা ওভাবে করে হয়েই যায়, যদি কেউ রেগুলার থাকে তার জন্য এটা আসলে খুবই মানে ইফেক্টিভ হবে। যে শুধু একটা ইয়ে যে পড়তে হবে, রেগুলার থাকতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে। পরীক্ষা মানে ইয়ে শেষ হয়নি, সিলেবাস শেষ হয়নি, বা পরীক্ষায় ভুল হতে পারে, আমি এক্সাম দিলাম আপু, না। এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস একটু আপনার সাথে জানতে চাইবো, যে আপনারা যে পরীক্ষা দিতেন বা হচ্ছে যে খাতা জমা দিতেন, খাতা কাটার পদ্ধতিটা, কারণ হচ্ছে যে আপনি একটা একটা কোয়েশ্চেন লিখলেন আর একটা লিখলেন না, একটা লিখে ভুল করার পরে যখন মেন্টররা খাতা দেখতো, খাতা দেখার পরে আপনাদের ফিডব্যাক গুলো আপনারা কিভাবে পেতেন, একটু যদি বলতেন। আমার মনে আছে যে আমি মানে হলে গিয়ে পরীক্ষা আমি কিছু দিছি, আর কিছু হচ্ছে আমি পরীক্ষা হচ্ছে একদম অনলাইনে আমি খাতা মানে পাঠিয়ে দিতাম পিডিএফ করে। তো পরবর্তীতে যখন হচ্ছে যে সলভ গুলা দেখতাম তখন বুঝতাম যে আসলে আমি তো ব্যাপারটা এভাবে চিন্তা করছি, এভাবে লিখতে চাইছি, কিন্তু আসলে তো অ্যান্সারটা ওরকম হওয়ার কথা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে মানে আমি পরীক্ষাটা দেওয়ার কারণেই কিন্তু আমি আসলে ভুলটা বুঝতে পারছি। এটা আমি এই ব্যাপার, এই জায়গাটাতে আমি খুবই অনেস্ট থাকবো। না হলে আমি এটা কখনোই বুঝতাম না যে কিভাবে রিটেন লিখতে হয় বা কি লিখতে হবে, এটা আসলে সম্ভবই হতো না। আর যখন সলভ ক্লাসটা হতো, আমি, আমার কাছে তো খাতাটা থাকতো, যদি আমি এটা পিডিএফ পাঠাতাম, ছবি তুলে পাঠাতাম, তো তো আমি হচ্ছে দেখে দেখে ওই যে রেড পেন দিয়ে ওটা মানে আমি আমার নিজের খাতাটাই ইয়ে করার চেষ্টা করতাম, যে কোন জায়গাটাতে আমি লিখতে পারি নাই বা কোন জায়গাটাতে। আমাদের যারা যারা হচ্ছে যে অফলাইনে বা অনলাইনে পরীক্ষা দেয়, অনলাইনে যারা পরীক্ষা দিয়ে খাতাগুলো পাঠায়, সেগুলো হচ্ছে যে ইমেইল থেকে আমরা হচ্ছে যে আবার এটাকে প্রিন্ট আউট করে মেন্টরদেরকে দিয়ে মেন্টররা খাতাটা কাটে, এবং যে জায়গাগুলোতে প্রবলেম আছে বা যে জায়গাগুলোতে ভুল আছে বা একটু বেটার আনসারের সিস্টেমটা যেরকম, সেটা হচ্ছে যে মেন্টররা আবার পাশে দিয়ে লিখে দিত যে এটাতে এরকম বা এটাতে এই জন্য তুমি নাম্বার কম পাইছো। হ্যাঁ, পাশে দিয়ে বাংলাতে একটা কমেন্ট লিখে দিত, যেটা হচ্ছে যে হুম। পরবর্তীতে কেউ যদি হচ্ছে যে তার খাতাগুলো আবার ব্যাক করে বা সেই খাতাগুলো আবার চেক করে, যে তার কোন জায়গায় ভুল হয়েছে বা কোন জায়গায় কি ধরনের আরেকটু ভালো হতে পারতো, সে জায়গায় মেন্টররা হচ্ছে যে পাশে দিয়ে হচ্ছে যে খাতা অ্যাসেস করার পরে লিখে দেয় যে এটা এটার জন্য কাটা গেছে, এটা এটার জন্য কাটা গেছে। তার কারণে মানে সবকিছু মিলাই এক্সামের যে ফিডব্যাকটা হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। প্লাস এই এক্সাম ব্যাচে আরো কিছু শুধু যে এক্সাম বিষয়টা এরকম না, আমাদের এখানে রিভিউ এক্সাম হচ্ছে, প্লাস হচ্ছে গাইডলাইন ক্লাস হয়, মক টেস্ট, মডেল টেস্ট, সব ধরনের ক্লাসই হয়। বিশেষ করে ওসপি মক টেস্ট, এরপর হচ্ছে মডেল টেস্ট, মক টেস্ট, সাথে হচ্ছে যে আরেকটা স্পেশাল জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে বিসিপিএস সলভ, বিশেষ করে যেগুলো মোটামুটি পুরাতন বিসিপিএস এর যে কোশ্চেন গুলো আসে সেগুলো সলভ করার একটা ইয়া থাকে, যাতে হচ্ছে যে ওভারঅল একটা কোশ্চেন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি। আহ আর আপুর কাছে যদি যারা যুক্ত আছেন অথবা হচ্ছে যে পরে যুক্ত হবেন, আপুর কাছে যদি কোনো কিছু জানার থাকে বা ওনার যে পরীক্ষার এক্সপিরিয়েন্স এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে, যে কেউ কোশ্চেন করতে পারেন, আপু আমাদের মাঝে এখনো আছে। এবং যদি কেউ পরে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানতে চাইবেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন। আহ, ধন্যবাদ আপুকে। আপু, আহ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জেনেসিসকে আসলে অনেক ধন্যবাদ। আমি সবার জন্য আমি লাস্ট 30 সেকেন্ডে আসলে বলতে চাই যে মানে আমি আজকে যে জায়গায়, সে জায়গায় আপনারাও আসলে এই পরীক্ষার পর আপনারাও থাকবেন ইনশাল্লাহ। একসময় আপনাদের মধ্যেই কেউ না কেউ ফিলিং শেয়ারিং করবে আমার মতো, আমি যেমন আজকে খুব মানে আনন্দের সাথে আপনাদের সাথে আমার
আনন্দটা ভাগাভাগি করতে পেরেছি। আপনাদের মধ্যেই কেউ না কেউ এই জায়গাটায় থাকবেন, তার হাতেই মাইকটা থাকবে ইনশাল্লাহ। আমি বলবো যে ভয় না পেয়ে জাস্ট হচ্ছে রেগুলার পড়াশোনা করে, রেগুলার গাইডলাইন ফলো করে আপনারা হচ্ছে সামনের দিকে আগায় যান ইনশাল্লাহ। পাস তো অবশ্যই হবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, আমাদের জন্য দোয়া করবেন। জি আমি এই তাহলে পর্যায়ে, জি আপু, ধন্যবাদ। এই পর্যায়ে একটু এই পর্যায়ে আমরা যেটা বলতে চাই, আসলে আমাদের এতগুলো মানে পরপর এক্সাম ব্যাচ, কেন এক্সাম ব্যাচ 2 এর প্রয়োজনীয়তা হলো আমাদের আসলে প্রতিদিনই হচ্ছে যে কল সেন্টারে অনেক জিজ্ঞাসা থাকে যে আপনাদের পরবর্তী ব্যাচ কবে হবে, বা হচ্ছে যে যেসব ডাক্তাররা হচ্ছে পরীক্ষার্থী এবার মিড টার্ম মেডিসিনে পরীক্ষা দিবেন, ওনারা অনেকেই হচ্ছে যে পরবর্তীতে শুরু করেছেন, বা হচ্ছে যে প্রথমবার আহ, খারাপ হওয়ার পরে পরবর্তীতে একটু লেটে শুরু করছেন, কাম ব্যাক করতে একটু সময় লেগেছে, অথবা পোস্টিং এর কারণে ঢাকার বাইরে থাকার কারণে হচ্ছে যে লেট করে আসতে হয়েছে। সবকিছু মিলাই শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য হচ্ছে যে এক্সাম বেস 2। এই এক্সাম বেস 2 তে আমরা যেভাবে সিলেবাসটা সাজিয়েছি, শুধু আমি সত্য করে বলি, আমাদের টোটাল হচ্ছে যে টেক্সট বুক বেস যে পরীক্ষা থাকে এক্সাম, 15টা টেক্সট বুক বেস এক্সাম থাকবে। আর যেগুলো হচ্ছে যে 26টা সলভ এক্সটেন্সিভ সলভ ক্লাস, যেগুলোকে আমরা সলভ ক্লাস হিসেবে ইয়া করি। এবং সেই সলভ ক্লাসে হচ্ছে যে টোটাল যে মানে পরীক্ষার যে ধারণাটা এবং রিলেটেড যে টপিকস গুলো সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি আমাদের মক টেস্ট, মডেল টেস্ট, ওসপি মক টেস্ট, এবং সেই সাথে হচ্ছে যে রিভিউ এক্সাম, গাইডলাইন ক্লাস, টিপস এন্ড ট্রিক্স এবং স্পেশাল সেশন হয়ে থাকে। সবকিছু মিলে আমাদের 60 সেশনে আমাদের এই এক্সাম বেস 2টা আমাদের সাজানো হয়েছে। এবং এই এক্সাম বেস 2 এই ওরিয়েন্টেশনে আমাদের মাঝে এখন হচ্ছে যে কিছু কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার ওয়াফা করিম আপুকে। আহ ডাক্তার ওয়াফা করিম আপু, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। জি 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 আপু, দেখা যাচ্ছে আপনি আপনার মূল্যবান কথা নিয়ে আমাদের মাঝে আসার জন্য ধন্যবাদ। আশা করি শুরু করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি মিড টার্ম পাস করেছি জুলাই 24 সেশনে। সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি জেনেসিস মিড টার্ম টিমকে। আজকে আমাদের যে জুন 2026-এর মিড টার্মে এক্সাম ব্যাচ 2 তে অ্যাজ আ স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ রাকিব ভাইয়াকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের হচ্ছে এই যে এই ব্যাচটা মেইনলি হচ্ছে নিয়ে অনেক কোয়েরি সবার মনে এসেছে। তো আমি হচ্ছে চেষ্টা করব যে কোয়েরি গুলা হচ্ছে এক এক করে হচ্ছে ক্লিয়ার করার জন্য। তো আপনাদের মনের মধ্যে অনেক জিজ্ঞাসা যে হচ্ছে এক্সাম ব্যাচ 1 তো অলরেডি আছে, তো হচ্ছে এক্সাম ব্যাচ 2 এর প্রয়োজনীয়তাটা কি, বা হচ্ছে আমরা কেন খুলেছি, এবং হচ্ছে এই মোমেন্টে এসে কেন খুলেছি। তো সবার ফার্স্টে আমাদেরকে না বললেই না, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা ইনবক্সে প্রচুর মেসেজ পাই যে আপু মানে আমার তো এখনো জানুয়ারি ফেব্রুয়ারি চলে গিয়েছে, এখন মার্চের মিডল টাইমে বা মিড পয়েন্টে আমি তো এখন হচ্ছে মিড টার্মে পড়া শুরু করিনি, তো এখন কি করব। তো এরকম টাইপের দেখা যায় যে আমাদের কলিগরা বলেন, জুনিয়র কলিগরা যারা আছে বা সিনিয়র কলিগরা যারা আছে, তো আমরা ইনবক্সে এরকম প্রচুর কোয়েশ্চেন পাই এবং প্রচুর রিকোয়েস্ট পাই যে নতুন কোনো ব্যাচ ওপেন করা হবে কিনা। তো সেই অনুরোধের লক্ষ্যেই হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ 2 টা হচ্ছে ওপেন করা। তো এটা মেনলি কাদের জন্য? এখন হচ্ছে আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা হচ্ছে আমাদের কিন্তু লং ব্যাচ 1 এবং 2 রানিং চলছে, এবং হচ্ছে রেগুলার ব্যাচ 1 এবং 2 কিন্তু রানিং চলছে। তো ওখানে দেখা গিয়েছে অনেকগুলো ক্লাস হয়েও গিয়েছে, এবং ওই সিস্টেমে হচ্ছে লেকচার ক্লাস এবং সেই সাথে সিমালটেনিয়াসলি এক্সাম তো চলছে, এবং সেই সাথে হচ্ছে আমরা যে অসপি ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করি, তো সেখানে অসপি ক্লাসগুলো অনেক অনেক ক্লাস গুলো হয়ে গিয়েছে। তো সেই হিসাবে ধরলে কিন্তু এখন একটা পরীক্ষার্থীর মনে এখন আসলে সবাই তো আমরা সেম পেজে থাকবো না, তাই না? যে হচ্ছে আমাদের সবারই হচ্ছে অনেক বিজি শিডিউল থাকে, বা সবাই আমরা হচ্ছে চেম্বার চেম্বার করি, বা হচ্ছে আমাদের হসপিটালে হচ্ছে 6 দিন করে যাওয়ার লাগে, আমাদের ফ্যামিলিকে টাইম দেওয়ার লাগে, পার্সোনাল অনেক রিজনের জন্য দেখা যায় যে হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে অনেকেই শুরু করতে পারেননি। তো মেইনলি তাদের জন্য এখন হচ্ছে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি যদি আজকে 12 মার্চ চিন্তা করি, আপনার পরীক্ষা হবে হচ্ছে জুনের 15 তারিখে। তো সেই হিসাবে কিন্তু আপনার আপনার কাছে এখনো পাক্কা 3 মাস আছে। তো 3 মাস কিন্তু মোর দ্যান এনাফ টাইম। এখন একটু কয়েক বছর আগে মানে 2 বছর আগে হচ্ছে আমিও আপনাদের এই সেম মানে স্টেজে ছিলাম। আমার নিজের কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে আমি তো নিজেই পড়তে পারি, কারণ মিড টার্মে সবার মাইন্ডে এটাই থাকে যে আমরা 2 বছর ট্রেনিং করেছি, তো আমরা তো নিজেরাই পড়তে পারি, তাহলে কোচিং সেন্টারের দরকার কি। তো এই জিনিসটা আমার মাইন্ডেও ছিল, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমি হচ্ছে একটা চ্যাপ্টার যেমন রিউমাটোলজির একটা চ্যাপ্টার পড়তে গিয়ে দেখলাম যে আমার হচ্ছে 8 থেকে 10 দিনের মতো সময় লাগছে।
তো এখন দেখেন ডেভিশনে এতগুলো চ্যাপ্টার আছে এবং সেই সাথে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে, তো ওখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। তো আপনি কিন্তু চাইলে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে চলে যেতে পারবেন না, আর বাদ দিয়ে কিন্তু আপনার পাস হবে না। এখন যে প্যাটার্নে কোয়েশ্চেন করছে, তো সেখানে দেখা যাচ্ছে প্রতিটা চ্যাপ্টারই অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কোন চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু ইউ নেভার নো। হ্যাঁ, এখন স্যারদের মাইন্ডে কি আছে এটা তো আমরা জানি না। তো আমাদের উচিত হবে যে সবচেয়ে বেশি একটা ব্রড বেসড একটা প্রিপারেশন নিয়ে যাবে এবং বারবার প্র্যাকটিস করা। এটা শুধুমাত্র আমাদের হাতে আছে। তো সেটার জন্য আমার কাছে মনে হয়েছে তাহলে তো আমার অবশ্যই জেনেসিস এর সাথে যুক্ত হতে হবে বা কোনো একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে হবে। তো আপনাদের মতো মানে আপনাদের মতো এরকম অনেকে আছে, মানে ইনফ্যাক্ট আমি নিজেও এরকম, যে হচ্ছে দেখা যাচ্ছে অনেক প্রেসারে থাকলে বা একটা আমাকে যদি একটা রুটিন গুছিয়ে দেওয়া হয় বা একটা যদি শিডিউল থাকে, তো তখন দেখা যায় শিডিউল অনুসারে আমি চ্যাপ্টার ওয়াইজ গুলো পড়ি এবং তখন দেখা যায় আমার পড়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি পরীক্ষার 3 মাস আগে হচ্ছে কোচিং সেন্টারে অ্যাডমিট হই, তখন দেখা গেছে অনেকগুলো ক্লাস হচ্ছে হয়ে গিয়েছে। তারপরেও সামহাও আমি হচ্ছে কোনোভাবে একটু প্রেশার পড়েছে, কিন্তু তারপরে হচ্ছে কোপ আপ করার ট্রাই করেছি। তো এখন হচ্ছে তখনকার টাইমে কিন্তু এক্সাম ব্যাচ 2 ছিল না। তো আপনাদের এই সুযোগটা জেনেসিস করে দিচ্ছে এবং আপনাদের রিকোয়েস্টের বেসিসে এখন হচ্ছে এক্সাম ব্যাচ 2টা ওপেন করেছে জেনেসিস। এবং সেই সাথে হচ্ছে যারা বিগত সেশন গুলোতে পরীক্ষা দিয়েছেন, এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এখন আমার জন্য লং ব্যাচ অথবা রেগুলার ব্যাচে টাইম ইনভেস্ট করার মতো সময় নাই। তো এট দ্য সেম টাইম আপনার তো পড়াটা কন্টিনিউয়াস রাখতে হবে। এখন যে মানে এখন দেখেন মিড টার্ম কিন্তু এরকম একটা পরীক্ষা না যে আপনি পরীক্ষার 1 মাস আগে থেকে পড়া স্টার্ট করবেন আর 4-5 মাস ঘুরে বেড়ালেন আপনার পাস হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এখন আর এত ইজি থাকছে না। তো সেটার জন্য আপনার কিন্তু কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস দরকার এবং চর্চার দরকার। তো জেনেসিসের এক্সাম ব্যাচ 2 যেটা, এটা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হবে, প্রতিটা মানে সিস্টেম আমরা টাচ করব এবং সেই সাথে হচ্ছে আমাদের প্রতিটা সিস্টেমের পরীক্ষা হবে। এখন আপনাদের মনে ধারণা হতে পারে যে এক্সাম ব্যাচ কি রেগুলার ব্যাচের মতো কিনা। যে হচ্ছে রেগুলার ব্যাচে যেমন আমরা হচ্ছে লেকচার ক্লাস নিচ্ছি 4-5 ঘন্টার, এবং মানে তারপর যে হচ্ছে এক্সামের যে সলভ সেশনটা হয় এটা তো আমরা 40-45 মিনিটের মতো হয়। তো এক্সাম ব্যাচে কি আমরা 40-45 মিনিটের ক্লাসে কি নিচ্ছি? দ্য অ্যান্সার ইজ নো। আমরা এখানে একটু ব্রড বেসড হচ্ছে একটু ক্লাস নিয়ে থাকি। আপনি এক্সাম ব্যাচে আপনি যখন ভর্তি হবেন, সাপোজ হচ্ছে আমি আমি নিজে যে ক্লাসটা নিই সেটা ক্লাস নিয়ে কথা বলি, যেমন হেপাটোলজি হচ্ছে আমি নেই। তো সেই ক্ষেত্রে আপনি যখন হেপাটোলজির যে যে ইম্পর্ট্যান্ট এবং যে সবচেয়ে বেশি পেইড টপিক, তো সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন গুলা করি। এবং এখন আসলে রেকর্ডেড থাকা অবস্থায় আসলে অনেক কিছু বলা যায় না। বাট আমাদের তো আসলে আমরা নিজেরাও জানি যে একটু ইম্পর্টেন্ট টপিক আছে এবং কিছু হচ্ছে ক্লিনিক্যালি টপিক থাকে যে যেগুলোই হচ্ছে ঘুরে ফিরে বিসিএস এ বারবার আসে, হয়তো বা কোয়েশ্চেন রিপিটেশন হয়তো হয় না, কিন্তু টপিক কমন পড়ে। তো আপনি যদি এই টপিক থেকে আমি যদি এসবিএ গুলা, এসিকিউ গুলা এবং হচ্ছে অস্কি গুলা যদি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেই, তাহলে ওটা কিন্তু ওখানেই পড়া হয়ে যাচ্ছে একবার। এবং সেই সাথে পরীক্ষার আগে তো আপনি হচ্ছে আরেকবার রিভিশন করছেনই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পড়াটা চর্চার মধ্যে থাকছে। এবং যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলেন, তারপর যখন মেন্টর ক্লাস নিতে যাবে, তো তখন কিন্তু 40-45 মিনিটের সলভ সেশন আমাদের হয় না, এটা একটু একটু লেন্দি হয়। কারণ হচ্ছে আমি সাপোজ হেপাটিক এনকেফালোপ্যাথি পড়ালাম, তো সেক্ষেত্রে শুধুমাত্র ওই টপিক মানে হেপাটিক এনকেফালোপ্যাথি মনে করেন যে ট্রিটমেন্ট পড়িয়ে জাস্ট ব্যাপারটা শেষ করে দিয়েছে, ব্যাপারটা কিন্তু সেটা না। হেপাটিক এনকেফালোপ্যাথির খুঁটিনাটি যা কিছু আছে, কোথেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, একটা ব্রিফ হচ্ছে ডিসকাশন হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনার পড়াটা হচ্ছে ওইখানেই হয়ে যাচ্ছে এবং ওই টপিকের সম্পর্কে আপনি একটা ব্রড বেস ধারণা নিতে পারছেন। তো এটা হচ্ছে আপনি কম সময়ের মধ্যে একটা ফ্রুটফুল যদি একটা ধারণা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এক্সাম ব্যাচ 2 হবে আপনার জন্য একটা বেস্ট অপশন। আচ্ছা, এখন আসেন আমাদের এই যে রিটেনের ব্যাপারটা, অনেকে মনে করেন যে থাক আমি হচ্ছে এসবিএ অথবা এসিকিউর জন্য প্রিপারেশন নিব না, পারবোই তো, অস্কির সময় তখন দেখা যাবে না। কিন্তু আসলে ব্যাপারগুলো এখন আর এরকম নাই। যেমন আপনি লাস্ট সেশনের কোয়েশনটাই দেখেন না, জানুয়ারি 26 সেশনের কোয়েশন গুলোই দেখেন না। তো ওখানে দেখা যাচ্ছে যে বিসিপিএস নিত্য নতুন ভাবে জিনিসগুলো সংযোজন করছে। যেমন প্যাথোফিজিওলজি কিন্তু আমাদের টাইমে আমি যখন পরীক্ষা দিয়েছি আমি তখন প্যাথোফিজিওলজির কোয়েশন এরকম ফেস করি নাই। তো আমরা কিন্তু একটু ক্লিনিক্যালি বেস জিনিসগুলো পড়তে পছন্দ করি, বা 2 বছর কিন্তু আমরা ক্লিনিক্যালি জিনিসগুলো দেখে থাকি। তো প্যাথোফিজিওলজি আপনি যদি না পড়ে যান, আপনি কিন্তু বানিয়ে লিখতে পারবেন। তো এটার জন্য হচ্ছে আমরাও বিসিপিএস এর সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন গুলাকে কন্টিনিউয়াসলি আপডেটেড করি। এবং মানে আমরা যে লাস্ট সেশনে যে হচ্ছে এক্সাম ব্যাচ যে কন্ডাক্ট করেছি, একটু আগে রাকিব ভাইয়া হচ্ছে কোর্স আউটলাইন সম্পর্কে বলছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনারা তো সিস্টেম ওয়াইজ আপনাদের হচ্ছে প্রতিটা সিস্টেম আমরা টাচ করে যাব এবং তার সলভ সেশন তো হবেই, একটা ব্রিফ ডিসকাশন তো হবেই। এবং সেই সাথে আপনি হচ্ছে মক মক টেস্ট দিবেন, রিভিউ টেস্ট দিবেন, বিসিপিএস স্টাইল হচ্ছে আপনি মডেল টেস্ট দিবেন। এবং সেই সাথে হচ্ছে অস্পিরও 2টা হচ্ছে আপনার টেস্ট থাকছে। তো আপনার যদি লাক ভালো থাকে, যেমন গতবার হচ্ছে কমন পড়েছে কিন্তু, যে আমি নিজেই কোয়েশ্চেন করেছি এবং আমি নিজেই হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখে থাকি, তো তখন দেখা গিয়েছে যে হয়তো বা ডিরেক্টলি কোয়েশ্চেন আসেনি কিন্তু টপিক হচ্ছে কমন পড়েছে।
তো এই যে এই ব্যাপারগুলা মানে আপনি যদি প্র্যাকটিসের মধ্যে যান এবং আপনি যখন একটা টপিক হচ্ছে পরীক্ষার হলে কমন পাবেন, তো এটা থেকে আসলে ভালো আর কিছু হতে পারে না বা ফ্রুটফুল আর কিছু হতে পারে না, আই থিঙ্ক। আর হচ্ছে আপনাদের যে হচ্ছে এসবি এবং এসিকিউ এর যে ব্যাপারটা, আপনি দেখেন লাস্ট সেশনে যে আপনাদের যে পরীক্ষাটা হয়েছে, রেজাল্ট গুলা কিন্তু হচ্ছে অস্কির মাত্র 2 থেকে 3 দিন আগে দেয়। তো তখন হচ্ছে আপনি রেজাল্ট পেয়ে তখন অস্কির পড়াশোনাটা স্টার্ট করবেন, দিস ইজ নট হচ্ছে দ্য রাইট ওয়ে। তো আর এট দ্য সেম টাইম এসবি এসিকিউ তেও কিন্তু এখন হচ্ছে প্রচুর ফেল হচ্ছে। তো এটা কেন হচ্ছে? ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। তো আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনার হচ্ছে এসবি এসিকিউর জন্য কিছু লাগবে না, তাহলে ইউ আর রং। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এসবি এসিকিউ তে আমরা মেন্টররা সলভ ক্লাসে কিন্তু বলে দেই যে কিভাবে কিভাবে লিখলে আপনি হচ্ছে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর একটা পরীক্ষার হলে কিন্তু একটা আপনি এক্সামিনার যখন খাতা দেখবে, তো ওনারা কিন্তু কিওয়ার্ড খুঁজতে থাকে, ওনারা কিন্তু আপনারা অনেক হাবি জাবি অনেক কিছু লিখেন কিন্তু খাতায়। আমরা যখন খাতা দেখতে থাকি তখন দেখি যে আপনারা ইরেলেভেন্ট কথা বেশি লিখছেন। ইরেলেভেন্ট কথা যদি আপনি পেজ ভরিয়ে লেখেন সেখানে কিন্তু আপনি মার্কস ক্যারি করবেন না। আমরা কিন্তু দেখি যে আমরা কিওয়ার্ড খুঁজতে থাকি বা এক্সামিনারের চেক লিস্টে কি কি পয়েন্ট আছে সেগুলো হচ্ছে আপনার খাতার মধ্যে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি সেই মার্কসটা ক্যারি করবেন। তো সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এক্সাম ব্যাচ 2টা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। আচ্ছা, আহ আপু, এই তো এখন হচ্ছে যে আমি যে বিষয়টা আপনি বলতেছেন যে এখানে আমাদের যে কোশ্চেন গুলো হয়, এই কোশ্চেন গুলো তো আর এমনি এমনি আসতেছে না। আমাদের যে মেন্টর, সিনিয়র মেন্টরদের অনেক দিনের পরিশ্রম এবং কোশ্চেন অ্যানালাইসিস এর মাধ্যমে তারা হচ্ছে যে যেমন আপু আপনি নিজেই গত 3টে সেশন ধরে ক্লাস নিচ্ছেন, 3 বা তার অধিক, এটা সহ 4টা সেশন ক্লাস নিচ্ছেন। সবগুলো মানে আপনি 4টা সেশন বা তারও পূর্বে আপনি নিজের পরীক্ষার জন্য সেশন কোশ্চেন অ্যানালাইসিস করছেন। বিসিপিএস এর যে কোশ্চেনের প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন গুলো তখনই ধরা যায় যখন হচ্ছে যে নিজে পরীক্ষা পাশ করে এসে তার পূর্ববর্তী যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে সেগুলো হচ্ছে যে মানে নতুন করে কোশ্চেন সাজানো যায়। কোশ্চেন তো আর হঠাৎ করে উপর থেকে চলে আসে না। কোশ্চেন গুলো হচ্ছে একটা সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে যে স্যাররা চেঞ্জ করে, বা হচ্ছে যে আমরা যারা ওয়ার্ডে হচ্ছে যে রাউন্ড দিই, স্যাররা নিত্য নতুন কোন টপিকস গুলো বেশি হাইলাইট করে ওয়ার্ডে রাউন্ডে, এই জিনিসগুলো আমরা ধরার চেষ্টা করি। যার কারণে পরবর্তীতে আমরা যখন এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মক টেস্ট বলেন, আমাদের এক্সাম ব্যাচ বলেন, আমাদের রেগুলার ব্যাচ বলেন, কোশ্চেন যখন এগুলো আসে তখন এই রিলেটেড যে ডিরেক্ট কোশ্চেন না আসলেও এই রিলেটেড যে টপিকস গুলো, এই টপিকস গুলো যখন আপনার মানে একটা কোশ্চেন যখন আপনি দেখে মনে হবে যে না এই টপিকসটা আমার পড়ার মধ্যে আসছে পরীক্ষা হলে বসে, তখন আপনার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে। আর আপনি প্রথমে যেটা বলছিল যে ঘরে বসে আমরা অনেক করতে পারি, হ্যাঁ এটা সত্য কথা। অনেকে অনেক ভাবে পড়তে পারে, অনেকের অনেক ক্যাপাসিটি আছে। অনেকে হচ্ছে যে আমরা বিভিন্ন বিদেশের পরীক্ষাগুলো দিয়ে থাকি, অনেক পরীক্ষা দিয়ে থাকি। যার কারণে হচ্ছে যে আমরা আমাদের পড়া হয় ঠিকই, কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা যেটা বা এক্সাম দেওয়ার মতো যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা হয়ে ওঠে না আমাদের। বিসিপিএস এর মানে আদলে, এই মিড টার্মের রিটেনের আদলে আমরা মনে হয় না লাস্ট এমবিবিএস এর পরে দেশের বাইরের পরীক্ষা বলেন, দেশের মধ্যে থেকে পরীক্ষা বলেন, মনে হয় না আর কোনো পরীক্ষা ওইভাবে দেওয়া হয়। যার কারণে আমাদের স্পেশালি রিটেন এন্ড এসবি এর বিষয়টা, এসবি তে অনেক সময় দেখা যায় যে এত কঠিন করে যে যখন হচ্ছে যে মানে একদম দিশেহারা হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে আপনি রিটেন দিয়ে আপনাকে এটা কোপ আপ করতে হয়। যখন আপনি পরীক্ষা হলে 21টা বা 20টা রিটেন কোশ্চেন একসাথে ফেস করেন এবং 4টা খাতা আপনাকে সামনে থাকে, তখন আপনি এমনিতেই কিছুটা নার্ভাস থাকবেন। তো সেক্ষেত্রে যে অল্প সময়ের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপু স্কিপ করে গেছে, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার মানে টাইম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে যে আমি আগে কি পরীক্ষা দিলাম। আমি যদি আগে 4-5টা পরীক্ষা দিয়ে থাকি বা এক্সাম বেচে বা যে কোনো জায়গায় এক্সাম দিয়ে থাকি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি বিসিপিএস এ যে আমার কাছে জিনিসটা মনে হবে যে আমি নিজের ঘরে বসে বা জেনেসিস সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছি। তখন আমাদের কাছে জিনিসটা বেশিটা মানে অনেকটাই হচ্ছে যে নিজের ঘরের মধ্যে যে পরিবেশ ক্রিয়েট হয়, এই ধরনের পরিবেশে বসে পরীক্ষা দিচ্ছি মনে হয়। জি আপু, আপনি যেটা বলতে চাইছিলেন আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম। না, ঠিক আছে ভাইয়া, খুব ভালো কথা বলেছেন। আমি আপনার সাথে টোটালি একমত যে হচ্ছে ভাইয়া যেহেতু আপনি রিসেন্ট সেশনে পাশ করেছেন, তো আপনি যেহেতু রিসেন্ট সেশনের কোয়েশ্চেন গুলো ফেস করেছেন, তো হচ্ছে আপনি অনেক ভালো মানে বলেছেন এবং হচ্ছে ভালো বলতে পারবেন আসলে। তো যে ব্যাপারটা বলছিলাম যে টাইম ম্যানেজমেন্ট, যে আপনি যখন হচ্ছে জেনেসিস এর পরীক্ষা দিচ্ছেন মনে করছেন যে আচ্ছা ঠিক আছে একটু টাইম অনেক বেশি আছে, খাতা মনের মাধ্যমে মিশিয়ে খাতা ভরিয়ে লিখে দিয়ে আসি। তো ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু যে হচ্ছে আপনি যখন আমরা এখন তো সিস্টেম ওয়াইজ পরীক্ষা নিচ্ছি, আপনি হয়তো বা টাইম অপরন্ত টাইম পাচ্ছেন বা সেই হিসাবে আপনি যখন বাসায় পরীক্ষা দিচ্ছেন তখন তো আপনার সাথে কেউ থাকছে না, বা আপনি নিশ্চয়ই 30 মিনিটস এর পরীক্ষাটা কিছু 40 মিনিটস করে দিচ্ছেন।
কিন্তু দ্য থিং ইজ দ্যাট আপনি যখন এক্সাম হলের এনভায়রনমেন্টটা পাবেন, ঠিক আছে, যে হচ্ছে আপনার যে চারটা বিভাগে মনে হচ্ছে পাঁচটা করে কোয়েশ্চেন থাকে, তো এটার জন্য কিন্তু টাইম অত বেশি থাকে না রিটেনে। তো আপনাদেরকে আমাদের এক্সাম ব্যাচের উদ্দেশ্যই হচ্ছে মক টেস্ট, মডেল টেস্ট, এভাবে রিপিটেডলি এত পরীক্ষা কেন নেওয়া, যাতে হচ্ছে পরীক্ষার যে ফ্লেভারটা আপনাদেরকে পাওয়ানো, যাতে হচ্ছে বিসিপিএসসি পরীক্ষা দিতে গিয়ে আপনার কাছে মনে হয় আপনি জেনেসিস পরীক্ষা দিচ্ছেন। এবং আমাদের যে এত ডক্টর মাশাআল্লাহ পাশ করে যায়, তারপর যখন আমরা রেজাল্টের দিনই যখন হচ্ছে ফিলিংস শেয়ার একটা হচ্ছে সেশন অ্যারেঞ্জ করি, তখন হচ্ছে ওনারাই বলে যে হচ্ছে ওনারা এক্সাম হলে যখন পরীক্ষা দিচ্ছে তখন মনে হচ্ছে যে ওনারা যেন জেনেসিসে পরীক্ষা দিচ্ছে। আর একটা ব্যাপার গিয়ে কি, আমাদের সবাই আমাদের স্টুডেন্টই থাকে। আপনি যখন পরীক্ষার হলে যাবেন দেখবেন আপনার ডানে বামে আশেপাশে সবাই জেনেসিস এর স্টুডেন্টই, তো তখন দেখা যায় আপনি যাদের সাথে পরীক্ষা দিচ্ছেন জেনেসিসে তাদের সাথেই হয়তো বিসিপিএস এর হলে আপনার দেখা হয়ে যেতে পারে এবং তাদের সাথে আপনি পরীক্ষা দিচ্ছেন। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যারা লাস্ট মোমেন্টে যারা আছে, আসলে লাস্ট মোমেন্ট বলতে কোনো কথা নেই, এখনো 3 মাস আছে। 3 মাস ইজ মানে হচ্ছে আপনি যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন তাহলে এটা কিন্তু এনাফ টাইম, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের ডোর আপনাদের জন্য সবসময় ওপেন আছে, যেহেতু আমরা আপনাদের রিকোয়েস্টে একটা নিউ ব্যাচ ওপেন করছি। তো আপনাদের উচিত হবে, অনেকে আবার ভাবছে যে ঈদের পরে না হয় শুরু করবো সামথিং, তো ঈদের দেখেন এখনো 9 থেকে 10 দিন বাকি আছে, ঠিক আছে, আপনি 9-10টা দিনও আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বিসিপিএস কিন্তু পরীক্ষা 15 দিন এগিয়ে দিয়েছে, আপনার যে জুলাই 1 তারিখে পরীক্ষাটা হতো এখন হচ্ছে জুনের 15 তারিখে হচ্ছে, তো এখানে কিন্তু টাইম কমে গিয়েছে। তো আপনি হচ্ছে এখন নাও অর নেভার একটা টাইপের সিচুয়েশন, তো আপনি দেন এন্ড দেয়ার যদি ডিসিশন না নিতে পারেন, প্রোক্রাস্টিনেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা হচ্ছে ডিউটির প্রেসারে হয়তো বা আমাদের রেগুলার ব্যাচ বা লং ব্যাচে যুক্ত হতে পারেনি, তারা চাইলে হচ্ছে এখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন, পরীক্ষা দেন এবং প্রতিটা চ্যাপ্টার হচ্ছে আপনারা একটা রুটিন মাফিক আপনারা শেষ করে ফেলতে পারবেন। এবং সেই সাথে পরীক্ষা ওরিয়েন্টেড ডিসকাশন আমরা সলভ সেশনে তো নিয়েই থাকি, এবং সেই সাথে অসপি সেশনও কিন্তু থাকছে। তো অসপিতে আমি যখন আপনাকে অসপির এক্সামটাও সিমালটেনিয়াসলি নিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমরা জলিল স্যারের অসপি বই আমার সাথে এক্সাম ব্যাচের সাথে কিন্তু একবার পড়া হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এক্সাম ব্যাচ 2 ইজ আ স্টিল ডিল, আপনারা ভর্তি হতে পারেন। এবং যারা আগের সেশনে আছে, যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফল হচ্ছে পাননি, তারা হয়তো বা পরীক্ষার 1-2 মাস আগে থেকে পড়া স্টার্ট না করে আপনারা এখন থেকেই হচ্ছে শুরু করেন এবং এক্সাম দিতে থাকেন, তাহলে আপনারা চর্চার মধ্যে থাকবেন এবং জিনিসগুলো ভুলে যাবেন না। দেখা যাচ্ছে যে আপনি জানুয়ারি মাসে যে পড়াটা পড়েছেন সেটা হচ্ছে আবার 3-4 মাস পরে পড়লে কি হবে, আপনার জিনিসটা মনে থাকবে না। তো সেটার জন্য আপনি যদি এখন থেকেই হচ্ছে একটু একটু করে পড়েন তাহলে আপনার বার্ডেনটাও কম হবে এবং সেই তুলনায় হচ্ছে আপনি ঠিকমতো পরীক্ষার হলে লিখে আসতে পারবেন এবং ইনশাল্লাহ নেক্সট সেশনে পাস করে আসতে পারবেন। ওকে, আমি হচ্ছে অনেক কথা বলে ফেলেছি, আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ। জি আপু, যদি কারোর কোশ্চেন থাকে আপুর কাছে করতে পারেন, আপু আমাদের সাথে এখনো যুক্ত আছেন। অথবা যদি কারোর পরবর্তীতে কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে যে আমাদের গ্রুপে বা কমেন্ট সেকশনে অথবা ইনবক্সে আপনারা হচ্ছে যে কোশ্চেন করতে পারবেন। অবশ্যই আপনাদের কোশ্চেন করার জন্য ওয়েলকাম। জি আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আহ, আসলে আপু যেটা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভাই। মাঝে, আপু একটু আগে আমাদের মাঝে যেটা বলে গেল যে পরীক্ষার যে পরিবেশ, বিশেষ করে আপনি যখন এই এক্সাম ব্যাচে পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো ব্যাচে পরীক্ষা দিচ্ছেন, জেনেসিস এর যে পরীক্ষার্থীরা, মানে বিশেষ করে একটা বাল্ক অফ দ্য স্টুডেন্ট কিন্তু আমাদের জেনেসিস মিড টার্ম মেডিসিন ফ্যামিলি থেকেই হচ্ছে যে বিসিপিএস এ যায়। পরীক্ষার দিন যখন আপনি বিসিপিএস এ সকালে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আমার পরিচিত মুখ, এটা দেখে আপনার প্রথম একটা সাহস আসবে যে আমি আমার পরিচিত একটা জায়গায় আসছি, ভীতিটা কিছুটা কমে যাবে। এরপর যখন দেখবেন যে আপনার হাতে যখন কোশ্চেনটা আসবে, কোশ্চেন পেপার গুলো আসবে, আপনি তখন চিন্তা করতে পারবেন যে মানে আপনি তো এর আগেই প্রস্তুতি নিয়ে গেছেন যে বা হচ্ছে যে বিসিপিএস এর স্টাইলে কিভাবে পরীক্ষা হয়, বিসিপিএস এর বিষয়টা ওরিয়েন্টেড আপনি এখানে মক টেস্ট বা মডেল টেস্টের মাধ্যমে পাবেন, যেটাতে হচ্ছে যে 4টা খাতা থাকবে, 4টা খাতা আলাদা আলাদা কিভাবে পূরণ করতে হবে। এবং লাস্ট লাস্ট অফ অল যখন আপনি কোশ্চেনটা হাতে পাবেন, তখন যদি আপনার কাছে দেখেন যে আপনি যে কোশ্চেন গুলোতে পরীক্ষা দিয়ে আসছেন এর আগে, সেম সিমিলার টপিকস বা কাছাকাছি টপিকস এর কোশ্চেন যখন আপনার চোখে আসবে, তখন হচ্ছে যে আপনি থিঙ্কিং বা হচ্ছে যে কোশ্চেন গুলো ধরতে সহজ হবে এবং আপনার কাছে অনেক বেশি কনফিডেন্ট ফিল হবে। এটাই হচ্ছে যে আপনার এই এক্সাম প্র্যাকটিসের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে আপনার এখানে গুরুত্বপূর্ণ। আপনারা বা আমরা হচ্ছে যে অনেক পড়াশোনা করি, বা হচ্ছে অনেকে ডিউটির মাঝে মাঝে পড়াশোনা করি, কিন্তু আমাদের যেটা জায়গাটা গ্যাপ থাকে সেই জায়গাটা হচ্ছে আমরা পরীক্ষা দেওয়া। এই পরীক্ষা দেওয়ার জন্যই হচ্ছে যে আমাদের মিড টার্ম পরীক্ষার্থীদের অনুরোধেই আমাদের এই এক্সাম ব্যাচ 2, যেটা হচ্ছে যে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। আপনারা আশা করি হচ্ছে যে এটা এই ব্যাচে যুক্ত হবেন যারা এখনো
সিদ্ধান্তহীনতায় ভুগছেন, অথবা হচ্ছে যে যারা এখনো যুক্ত হননি পরীক্ষার সাথে, কিন্তু জুন 2026 15 তারিখে আপনারা পরীক্ষায় বসবেন। সো হচ্ছে যে আপনারা খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। ক্লাসগুলো ঈদের আগেই, মানে পরীক্ষাগুলো ঈদের আগেই শুরু হবে। আপনারা, আপনাদের জন্য ঈদের এখনো যে 1 সপ্তাহ সময় আছে, এই 1 সপ্তাহ সময় কিন্তু নষ্ট করা যাবে না। আহ, এই মুহূর্তে আমরা হচ্ছে যে আমাদের সিনিয়র মেন্টর কথা বলার জন্য অনুরোধ করবো। সিনিয়র মেন্টর ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই। ভাই হচ্ছে যে এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী। ভাই ট্রেনিং করেছেন হচ্ছে যে ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট থেকে। গ্যাস্ট্রোএন্টারোলজি ফাইনাল পার্টে আছেন। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? রায়হান ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে আমাকে? শোনা যাচ্ছে? ভাইয়া, আপনি আমাদের আজকে ওরিয়েন্টেশনের সম্মানিত স্পিকার হিসেবে আপনি যদি কিছু আমাদের সম্পর্কে বলতেন, তাহলে হচ্ছে বা এই ব্যাচ সম্পর্কে কিভাবে আমাদের পরিকল্পনা একটু যদি বলতেন, আমাদের জন্য সুবিধা হতো, বা যারা পরীক্ষার্থী তাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ ভাই। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে রমজানের পরে, বিশেষ করে ইফতারির পরে একটা টায়ার্ড মোমেন্টে এভাবে এতক্ষণ আসলে যুক্ত থাকা অনেক আছে আমাদের তাদের জন্য সাউন্ড মনে হয় একটু প্রবলেম হচ্ছে। তো যারা এখনো সুযোগ ছিল না, আহ, আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আসলে আমাদের অলরেডি এক্সাম ব্যাচ একটা শুরু, সো এটা আমাদের বলতে পারেন যে যারা লাস্ট মোমেন্ট প্রিপারেশন একটা ধাপে নিতে চান, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে নিতে চান, তাদের জন্য এটা একটা শেষ সুযোগ। এবং এক্সাম ব্যাচ তাদের জন্য যারা already একটা preparation নিয়েছে। exam batch তাদের জন্য যারা অলরেডি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এখন আপনাদের মেইন বিষয় হচ্ছে আপনাদের যে জিনিসগুলো পড়া হয়ে গেছে সেগুলো একটা ধাঁচে, একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা। এবং সেই জন্য যেটা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসের জন্যই হচ্ছে মূলত এক্সাম ব্যাচ। এখন আপনার কথা হচ্ছে যে ঠিক আছে, আমার প্রিপারেশন তো একটা পর্যায়ে চলে গেছে, এখন আমি প্র্যাকটিস কেন করব? প্র্যাকটিস করার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস করবেন, এট দ্য মোমেন্ট আপনার যে জিনিসগুলো ভুল হবে, সেই জিনিসগুলো আপনার কখনোই বিসিপিএস আর ভুল হবে না। আর সেকেন্ড যেটা বিষয়, যেটা খুবই ইম্পর্টেন্ট, ধরেন একটা বিষয়ের আপনার 4টা কজ চেয়েছে, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার 3টা কজ মনে পড়বে, বাকি 2টা কজ মনে পড়বে না। বা ডিফারেন্সিয়ালস ডায়াগনোসিস 3টা চেয়েছে, আপনার 2টা মনে পড়বে, একটা মনে পড়বে না। সো আপনি যখন প্র্যাকটিসের মধ্যে থাকবেন, বিষয়গুলোর মধ্যে কোরিলেট করতে পারবেন, তখন যে বিষয়টা হবে যে আপনার সব জিনিসগুলোই অনেক সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে পারবেন। এবং আরেকটা বিগ বিষয়, সেটা হচ্ছে যে বিসিবিএস এর পরীক্ষা, রিটেন পরীক্ষা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এসবিএ সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ এসবিএ তে আমরা পার্ট 1-এ পরীক্ষা দিয়ে আসছি। এসবিএ নিয়ে তাদের খুব বেশি প্রবলেম হয় না। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আপনার রিটেনে কেন প্রবলেম হয়, কারণ অনেকদিন ধরে হচ্ছে আমরা এই বিষয়ের সাথে পরিচিত না। এবং এইখানে আপনার 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপের জন্য 4টা আলাদা খাতা থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি একটা গ্রুপের অ্যান্সার অন্য গ্রুপে লেখেন, তাহলে কিন্তু আপনি সেটা কোনো মার্ক পাবেন না। তো এত শর্ট টাইমের মধ্যে আপনার রিটেনের জন্য সময় খুবই লিমিটেড। এই শর্ট টাইমের মধ্যে এই জিনিসগুলো ঠিকভাবে যাতে আপনি করতে পারেন, সেই জন্য প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। আর আপনি কেন জেনেসিস এক্সাম ব্যাচে ভর্তি হবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে অ্যানালাইটিক্যাল কোশ্চেন পাবেন। মানে এখানে যেন তেন বাজারে কোশ্চেন আপনি পাবেন না। এখানে যে কোশ্চেনটা পাবেন সেইটা আপনাকে যখন দেওয়া হবে তার আগে এটা 3 স্তরে এটা চেক করা হয়। মেন্টর যখন প্রথম কোশ্চেনটা করে,
তারপরে তিনি একবার চেক করেন, আমাদের সিনিয়র মেন্টর একবার চেক করে, এবং অ্যাট লাস্ট আমাদের যারা জিনিসের দায়িত্বে আছে তারা এটা দেখে যে কোন জায়গাগুলোতে আপনার ডিফারেন্স আছে, কোন জায়গাগুলোতে আমাদের আরো বেশি জোর দেওয়া দরকার। এরকম কিছু কোশ্চেন আপনি আমাদের এক্সাম ব্যাচে পাবেন। দ্যাট মিনস আমরা ট্রাই করি একদম বিসিপিএস এ আপনি যে কোশ্চেন গুলো ফেস করবেন সেই কোশ্চেন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনি যখন এই কোশ্চেন গুলোতে ভালো রেজাল্ট করতে পারবেন, এই কোশ্চেন গুলো যখন আপনি অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, তখন বিসিপিএস এক্সামটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং উপর আল্লাহ তাআলার রহমত এবং আমাদের এই পরিশ্রমের জন্য এবারও আমাদের প্রায় 69% পাস রেট, এখানে বিসিপিএস এ পাস রেট 35%, অ্যারাউন্ড 30 থেকে 35%, সেখানে আমাদের পাস রেট অ্যারাউন্ড 69%। সো আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে এই লাস্ট মোমেন্টে সুন্দর একটা প্র্যাকটিসের জন্য আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবেন। এবং এখানে আপনার যে খুব বেশি মানে এফোর্ট দিতে হবে সেটা এরকম না, আপনার খুব বেশি কষ্ট হবে সেটাও না। আমরা চেষ্টা করব সপ্তাহে আপনার 2টা বা 3টা এক্সাম রাখার জন্য। এবং আপনি দেখবেন যে আপনাদের জুনের 15 তারিখে পরীক্ষা হবে, তার 1 মাস আগেই আলহামদুলিল্লাহ আপনার অনেক সুন্দর একটা প্রিপারেশন এবং প্রস্তুতি হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট বিষয়, গতানুগতিক যে এক্সাম ব্যাচ গুলো আছে তাদের থেকে আমাদের এই এক্সাম ব্যাচটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে এক্সটেন্ডেড আপনার হচ্ছে সলভ ক্লাস এখানে হবে। আমি এক্সটেন্ডেড সলভ ক্লাস কেন বলছি, এক্সক্লুসিভ এক্সটেন্ডেড, এই দুইটা বিষয় এই জন্য বললাম যে গতানুগতিক এক্সাম ব্যাচে আপনি একটা কোশ্চেন করলেন, আপনাকে একটা অ্যান্সার বলে দেওয়া হলো, জাস্ট এতটুকুই শেষ। কিন্তু এখানে বিষয়টা এরকম না। ধরেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এখান থেকে একটা এসবি আসছে বা একটা এসিকিউ আসছে, সো মেন্টরের সেখানে দায়িত্ব থাকবে যে বিষয় থেকে কোশ্চেন আসছে সেই বিষয় তো সে অবশ্যই বলবে, পাশাপাশি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর অন্য যেই বিষয়গুলো আছে, কোন বিষয়গুলো আপনার বিসিপিএস ইম্পর্টেন্ট, সেইগুলো তিনি আলাদাভাবে আবার আপনাদের সামনে বলবেন। এবং সেই জায়গায় কোনগুলোতে আপনাদের ডেফিসিয়েন্সি আছে সেগুলো আপনাদের সাথে ডিসকাস করবেন, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝাই দিবেন। আর যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি আছেন তাদেরকে যে আমাদের এখানে 2 ধরনের অফিসিয়াল প্যানেল আছে, এক্সিকিউটিভ প্যানেল এন্ড হচ্ছে একাডেমিক প্যানেল। একাডেমিক প্যানেলে আমি আছি, আমাদের সাথে আরো সিনিয়র মেন্টররা আছে, এবং হচ্ছে এক্সিকিউটিভ প্যানেলে আমাদের যারা আছেন। তো আপনাদের যদি এনি কাইন্ড অফ প্রবলেম হয় আপনারা এক্সিকিউটিভদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং খাতা কেন্দ্রিক বা হচ্ছে আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না, অ্যাকোমোডেশন কেন্দ্রিক, এই বিষয়গুলো আপনারা এক্সিকিউটিভ প্যানেলের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর ইমপ্রুভমেন্টের বিষয়, যে আপনি একটা লেকচার আপনার কেমন লাগলো, বা আপনার কোন একটা লেকচার আপনার হচ্ছে বুঝতে পারেননি, বা কোন একটা লেকচার হয়তো বা একটু আপ টু দা মার্ক হয় নাই, সেই জিনিসগুলোকে আপনার হচ্ছে আরো আপ টু দা মার্ক কিভাবে করা যায় বা পুনরায় নেওয়া যায় কিনা, বা এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাইকে আহ্বান করব, আমাদের এই যে আপনার এক্সাম ব্যাচ শুরু হচ্ছে, একদম সব দিক থেকে চিন্তা বাদ দিয়ে এখনই পড়ায় মনোযোগ স্থাপন করেন এবং আমাদের এক্সাম ব্যাচের সাথে আপনার যাত্রা শুরু করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং হচ্ছে যে ক্লাস ম্যানেজমেন্ট কেন্দ্রিক যে কথাবার্তাগুলো বললেন ভাইয়া, অবশ্যই সবাই এটা মনোযোগ দিয়ে শুনেছেন। যদি কারো এই ধরনের কোনো প্রবলেম হয় বা আমাদের কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং হচ্ছে যে যদি ক্লাস রিলেটেড কোনো প্রবলেম, একোমোডেশন প্লাস হচ্ছে যে খাতা কাটা রিলেটেড এই জিনিসগুলো হচ্ছে যে ভাই যেটা বললো, আপনারা অবশ্যই যোগাযোগ করে কিভাবে এটা উন্নত করা যায় সেদিকে খেয়াল বলা যেতে পারে আমাদেরকে। এই আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আশা করব এই রমজান মাসের শেষের দিকে আপনারা হচ্ছে যে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত, অথবা আরো দেরি হয়ে গেলে তখন হচ্ছে যে আরো একটু ডিপ্রেশন বা হচ্ছে যে হতাশা কাজ করবে। আমরা অনুরোধ করবো হচ্ছে যে আর অপেক্ষা না করে যারা এবার পরীক্ষা দিবেন চিন্তা করছেন অবশ্যই হচ্ছে যে এই এক্সাম ব্যাচের সাথে যুক্ত থাকেন। এটাই হচ্ছে যে জেনেসিসের
লাস্ট ব্যাচ ফর দ্য জুন 2026 সেশনের জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমাদান কারিমের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।